স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। চট্টগ্রামে বানের পানি নামতেই ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় প্রায় ৪৫,০০০ হেক্টর জমির ফসল। মৎস্য খাতে আনুমানিক ক্ষতি প্রায় ২১০ কোটি টাকা। দিশেহারা কৃষক ও মাছ চাষিরা। নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দিন কয়েক আগেও চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বুক জুড়ে ছিল সবুজের সমারোহ, ছিল মাছ চাষের উৎসব। লাউ, শসা, মরিচ, বেগুন, বরবটি আর টমেটোতে ভরা ক্ষেতগুলো ছিল কৃষকের স্বপ্নের প্রতিচ্ছবি। কিন্তু টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের বন্যায় সেই স্বপ্ন এখন কাদা মাটির নিচে চাপা পড়ে গেছে। বিস্তীর্ণ সবজি ক্ষেত আর মাছের ঘেরগুলো এখন যেন নীরব এক শোকগাথা। পুকুরে প্রজেক্ট মাছের চাষাবাস করেছে, তাদের অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে এবং পোলট্রি ফার্মে অনেক ক্ষতি হয়েছে। ছোট মুরগি তো অনেকে ছড়াতে পারতেছে না, তাড়াতাড়ি মুরগিটা এক জায়গা ছড়া ফেলেছে, এদিকে মুরগিটা চলে গেছে। যেদিকে চোখ যায় শুধু খাঁ খাঁ মাঠ আর বন্যার রেখে যাওয়া ধ্বংসস্তূপ। তিলে তিলে গড়ে তোলা শত একর সবজির বাগান এখন শুধুই ধ্বংসযোগ্য। বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষেত ঘুরে দেখে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। চরম অভাব অনটনে এখন সরকারি সহায়তার দিকেই তাকিয়ে আছেন তারা। মশালাপালি জায়গার হাটে এই সুইচ গেটটা বন্ধ ছিল, যার কারণ পুরো গ্রামটা তলিয়ে গেছিল। বড় ইন্ডাস্ট্রিয়াল ট্রলার যেগুলো ছিল ওগুলো তো সমুদ্রে যেতে পারেনি, তো মৎস্যায়ন প্রক্রিয়া এই ৮-১০ দিন টোটালি বন্ধ ছিল। তবে কৃষি ও মৎস্য কর্মকর্তারা বলছেন চাষিদের আবারও ঘুরে দাঁড় করাতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। আমরা সবজি এবং আমনের ক্ষেত্রে ১ বিঘা করে প্রতি কৃষক তার জমির জন্য যতটুকু সহযোগিতা দরকার ততটুকু আমরা প্রস্তাব দিয়েছি এবং সেটা আমরা উপকরণ হিসেবে প্রস্তাব দিয়েছি। আমরা আর্থিক আমরা কোনো প্রস্তাব দিইনি। মাঠ পর্যায়ে সার্বক্ষণিকভাবে আমরা চাষিদের পুকুরে পুকুরে আমরা কাজ করছি, যাতে খুব দ্রুততর সময়ের মধ্যে তাদেরকে আবার চাষের আওতায় আনা যায়। তবে বন্যায় আমন ধানের বীজতলা ভেসে যাওয়া এবং পুকুরের পানি দূষিত হয়ে পড়ায় চাষিদের পক্ষে আবারও ঘুরে দাঁড়ানো এতটা সহজ হবে না বলে মনে করছেন কৃষি ও মৎস্য গবেষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে কক্সবাজারে বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি, সড়ক, কৃষি, মৎস্য, বেড়িবাঁধ সহ ৭টি খাতে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ৮৯০ কোটি টাকার। জেলা প্রশাসনের করা প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকায় এসব তথ্য উঠে এসেছে। কক্সবাজারে ৪ থেকে ১২ জুলাই পর্যন্ত ৯ দিন মুষলধারে বৃষ্টি হয়। এর সঙ্গে পাহাড়ি ঢল যুক্ত হয়ে জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। এছাড়া বেশ কটি পাহাড় ধসের ঘটনাও ঘটে। ১২ জুলাইয়ের পর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও অনেক মানুষ পানিবন্দী। খাগড়াছড়িতে বন্যার পানি নামতে শুরু করেছে, পাশাপাশি স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। এই জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাত। একই সঙ্গে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন সড়কও ভেঙে পড়েছে। দীঘিনালা উপজেলার মেরুং, কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যার পানি নেমে গেলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। পাহাড়ি ঢল আর টানা বর্ষণে খাগড়াছড়িতে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। কৃষকের বছরের একমাত্র আয়ের উৎস এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় সবজি ক্ষেত, আউশ ধান ও আমনের বীজতলা পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। শুধু খাগড়াছড়ি সদর উপজেলার ৫টি ইউনিয়নেই ক্ষতির শিকার ৯৫৩ জন কৃষক। ফসলের পাশাপাশি নষ্ট হয়েছে গোখাদ্য ও মাছের ঘের। ঋণের বোঝা নিয়ে দিশেহারা কৃষক। সরকারি সহায়তা ও প্রণোদনা পেলে আবারও ঘুরে দাঁড়ানোর আশা তাদের। বন্যায় আমাদের ধানের জমিগুলো আছে যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ধানের বীজ ফেলানো হয়েছে, এগুলাও ক্ষতি হয়েছে। ধানের জমি চারা, জ্বালা এগুলো অনেক পানির নিচে ডুবে গেছে। জমিনের মধ্যে অনেক পানি উঠে আর ওই যে ফসল ধানের জমি ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। কৃষকদের মাঝে আমরা সামনে যে প্রণোদনা কার্যক্রমগুলো, বিশেষ করে গ্রীষ্মকালীন সবজি আমাদের যে বাকি আছে ওটা আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে দিয়ে আমরা কিছুটা ক্ষতি পোষাতে পারবো। আর সেই সাথে আমরা যদি কিছু সহায়তা কৃষকদেরকে দিতে পারি, সেজন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। এবারের বন্যায় জেলার ১০৩১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আবার ১৪৩ হেক্টর সবজি, ১৩৮ হেক্টর আউশ ধান এবং ২০২ হেক্টর আমনের বীজতলা। ডেস্ক রিপোর্ট,
নিউজ 24। বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট খুলে দেওয়া হয়েছে। বেলা 11টায় আনুষ্ঠানিকভাবে গেট খুলে দেয় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, কর্ণফুলী নদীতে 9,000 কিউসেক পানি ছাড়া হচ্ছে। এরই মধ্যে 5টি ইউনিটে 32,000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি চলে আসে। উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণ এবং সামগ্রিক পানি ব্যবস্থাপনার স্বার্থে বাঁধের স্পিলওয়ে গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে আরো খবর জানাতে রাঙ্গামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, পানি ছেড়ে দিলে নির্মাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রোবা। পানি ছেড়ে দিলে নিম্নাঞ্চল প্লাবিত হবে না, কারণ এটা প্রতি বছরই পানি ছাড়ে বর্ষা মৌসুমে। কাপ্তাই হ্রদের যে বাঁধ, সেটির ভারসাম্য রক্ষা করার জন্য প্রতি বছর কাপ্তাই হ্রদ থেকে কিছু পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয় এবং কর্ণফুলী আশপাশে নদী তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদেরকে আগে থেকে মাইকিং করে সতর্ক করা হয় যাতে এই পানিতে তাদের কোনো ক্ষতি না হয়। গত এক সপ্তাহ ধরে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ মাইকিং করে সবাইকে সতর্ক করছিলেন। আজকে সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয় এবং এই 16টি গেট দিয়ে 9,000 কিউসেক কাপ্তাই হ্রদের পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে। সব পানি একসাথে ছাড়া হচ্ছে না, পর্যায়ক্রমে পানিগুলো ছাড়া হচ্ছে। সর্বমোট 9,000 কিউসেক পানি ছাড়া হবে বলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে প্রকৌশলী আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। আজকে সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক কাপ্তাই জলবিদ্যুৎ এলাকা পরিদর্শন করেছেন এবং কাপ্তাই জলবিদ্যুৎ এলাকার আশপাশে এবং কর্ণফুলীর আশপাশে যারা বসবাস করেন তাদের কতটুকু ক্ষতি হচ্ছে সে বিষয়ে তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন। সব মিলাই বলা চলে কাপ্তাই হ্রদের যে পানির এখন যে স্তর আছে 104.09 MSL, 109 MSL যদি পানি হয় তাহলে বিপদসীমা অতিক্রম করবে। বিপদসীমা থেকে কাপ্তাই হ্রদের আশপাশে যারা বসবাস করেন রাঙ্গামাটিবাসীকে রক্ষা করা এবং বাঁধ রক্ষা করার জন্য এই পানি ছেড়ে দেওয়া প্রয়োজন। জি মোমো, আপনাকে ধন্যবাদ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালেউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজারের পেকুয়ায় আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। এছাড়া বীজতলা, গবাদি পশু, মৎস্য খাত, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক সহ বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতির জরিপ শেষে পুনর্বাসনের সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত জায়গায় এই স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছু এবং রাস্তাঘাট যেখানে যা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সবকিছু আমরা জরিপ পরিচালনা করে সেগুলো মেরামতের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার, আমরা সকল সময় দরিদ্র মানুষের পাশে থাকবো, এদেশের মানুষের পাশে থাকবো। চট্টগ্রামে বন্যার পানি নামার পর বাড়ছে পানিবাহিত রোগ ও সাপের কামড়ের প্রকোপ। প্লাবিত গ্রামগুলোতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় প্রকট হয়েছে সুপেয় পানির তীব্র সংকট। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে বন্যার পানি নেমে যাবার পর নতুন করে সংকট তৈরি হয়েছে। বিধ্বস্ত এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানীয় জলের অভাব। টানা 7 দিন বন্যার পানিতে চট্টগ্রাম সহ পার্বত্য জেলাগুলো প্লাবিত থাকায় 20,000 নলকূপ পানির নিচে ছিল। এতে নিরাপদ পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে শিশুরা। গত কয়েকদিনে বাঁশখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পানিবাহিত রোগ নিয়ে ভর্তি 72 জনেরও বেশি। বন্যার পানি এটা ডুবে গেছে, এটা পানি খাওয়া যায় না। ডিপ আছে, এখান থেকে আনতে হয়, এখানে কোনো পানি পাওয়া যায় না। তারা কিনে রেহাই দি পানি বাড়ির টুটু পানি বেশি কষ্ট আছে। নিরাপদ পানির সংকট দ্রুত সমাধান করা না গেলে স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। যদি কোনো একটা সিভিয়ার রোগী যদি ভর্তি যদি দরকার হয় সেগুলো ম্যানেজ করার জন্য যথেষ্ট লজিস্টিক এবং মেডিসিন সব আমাদের এখানে সাপ্লাই আছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, পানীয় জলের সংকট ঠেকাতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এসেছেন, তারাও কিন্তু অবহিত আছেন এবং এইসব বিষয় নিয়ে কাজ করছে। স্থানীয় হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী গত 48 ঘন্টায় 300 জনের বেশি রোগী পানিবাহিত রোগের চিকিৎসা নিয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি দেশে বিদেশে কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা কমিটি। সকালে প্রতীকী গণ অনশন কর্মসূচিতে সংহতি জানায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। এ সময় নেতারা বলেন, জনগণের অর্থে নির্মিত এনসিটি ও সিসিটি দেশীয় ব্যবস্থাপনায় সফলভাবে পরিচালিত হচ্ছে। বলেন, বন্দরের আশেপাশে কৌশলগত নানা স্থাপনার কাছাকাছি বিদেশি নিয়ন্ত্রণ জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি। এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। চট্টগ্রামে চালু হলো আমাদের চট্টগ্রাম নামে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ। দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আমাদের চট্টগ্রাম নামে অ্যাপটির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বলেন, এর মাধ্যমে সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডের নাগরিক সেবা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে। অ্যাপটিতে জরুরি সেবা 999, নারী ও শিশু সহায়তা, স্কুল হেলথ কার্ড, বিভিন্ন প্রত্যয়নপত্রের আবেদন এবং মেয়র ও কাউন্সিলরদের যোগাযোগের তথ্য যুক্ত করা হয়েছে। এতে সকল কর্মকর্তার জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও জানান মেয়র। কুমিল্লা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৭৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি বাহনও জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, শনিবার ভোরে গীতবাড়ি বিওপির একটি টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে নামে। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনতলা এলাকা থেকে একটি যানবাহন সহ বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। নোয়াখালীর কবিরহাট উপজেলার সন্দলপুরের মাদক সেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতা শহীদ উদ্দিন ফারুককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত আরশাদ হোসেনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে কবিরহাট সোনাপুর সড়কে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বিচারের দাবি সহ মাদক কারবারিদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। দর্শক, বৈরী আবহাওয়ায় কিছুটা ভাটা পড়েছে কক্সবাজারের পর্যটন খাতে। এ নিয়ে কক্সবাজার থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ৩ নম্বর সতর্কতা সংকেত, আকাশের রঙও আজকে বেশ কালো। কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে কক্সবাজারে, যার ফলে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক আগমন বেশ ভাটা পড়েছে। আজকে ছুটির দিন, শনিবারে অন্যান্য সময়গুলোতে যে পরিমাণ পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসেন, আজকে সেই পরিমাণ পর্যটক আসলে নেই। বিশেষ করে কয়েকদিন আগে কক্সবাজারে যে টানা বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, বন্যা হয়েছিল, যার ফলে কিন্তু পর্যটক কক্সবাজার আগমন বেশ কম রয়েছে। এবং এরই ফলে কক্সবাজারের হোটেল, মোটেল, রেস্তোরাঁ সহ পর্যটন সংশ্লিষ্ট যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের মাঝেও বেশ পর্যটক খরায় তারা ভুগছে। তবে এখন আসলে কক্সবাজারের বিভিন্ন হোটেলে বেশ অফার দিয়ে পর্যটক টানার চেষ্টা করা হচ্ছে। এদিকে আবহাওয়া অফিস বলছে, এখন পর্যন্ত কক্সবাজারের সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে, যার ফলে যারা দূর দূরান্ত থেকে কক্সবাজারে ঘুরতে আসছে তারা যত্রতত্র যাতে সমুদ্রে নেমে গোসল না করে, সেজন্য তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে সমুদ্রে যত্রতত্র না নামার জন্য। লাইফ গার্ডের পতাকা চিহ্নিত যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখান থেকে সমুদ্রে গোসলে নামার জন্য বলা হচ্ছে। তবে কক্সবাজারের পুরো সৈকত জুড়ে, কক্সবাজারের কলাতলি, সুগন্ধা এবং লাবণী সহ সবকটি পয়েন্টে লাইফ গার্ডের কর্মীরা বেশ সতর্ক করছেন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও এখানে যারা আগত পর্যটক রয়েছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে। তবে বর্ষার সময় অন্যান্য বছরগুলোতে যেমন প্রাণহানির ঘটনা ঘটে কিংবা পর্যটকদের সমুদ্রে ডুবে যাওয়ার মতো ঘটনা ঘটে, এখন পর্যন্ত আসলে আমরা তেমন কোনো ধরনের দুঃসংবাদ পাইনি, যার ফলে যারা কক্সবাজারে ঘুরতে আসছেন এই সময়টাতে আসলে তারা বেশ উপভোগ করছেন কক্সবাজারকে। সব মিলিয়ে কক্সবাজার সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত থাকলেও পর্যটক সমাগম কিছুটা কম, কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তায় কক্সবাজারে সময় কাটাচ্ছে পর্যটকরা। এ ছিল কক্সবাজার থেকে পর্যটন এবং আবহাওয়ার সবশেষ খবর। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।